তো তোমাদের এই কোর্সটা হলো হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার। তো প্রথমত আমাদেরকে জানতে হবে যে হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার এটার মানে কি। হিস্ট্রি তো বুঝি ইতিহাস, তাই না? তো কিসের ইতিহাস? ইংলিশ লিটারেচার, ইংরেজি সাহিত্যের ইতিহাস। এখন এই সাহিত্যের মধ্যে কি কি আছে? সাহিত্যের মধ্যে নোবেল লেখা হয়, স্টোরিজ লেখা হয়, পোয়েমস লেখা হয়, তারপর হলো প্লেজ লেখা হয়। এই যে বিভিন্ন যুগে বিভিন্ন রাইটাররা বিভিন্ন সাহিত্যকর্ম রচনা করছে, এই সকল কিছু নিয়েই মূলত ইংরেজি সাহিত্যটা গঠিত, বা ইংরেজি সাহিত্যের যে শাখাগুলো সমৃদ্ধি হয়েছে এইগুলো দিয়েই। তো যদি আমরা বলি যে ইংলিশ লিটারেচার, হোয়াট ইজ ইংলিশ লিটারেচার, ইংরেজি সাহিত্য কি? ইংলিশ লিটারেচার ইজ দ্য স্টাডি অফ রিটেন ওয়ার্কস। তো ইংরেজি সাহিত্যটা হলো রিটেন ওয়ার্কসের, লিখিত কাজের আলোচনা বা অধ্যয়ন। সাচ এস, যেমন বুকস, পোয়েমস, প্লেজ অ্যান্ড স্টোরিজ। যে বিভিন্ন প্রকার বই লেখা হয়েছে, বিভিন্ন ধরনের কবিতা লেখা হয়েছে, বিভিন্ন ধরনের নাটক, বিভিন্ন ধরনের গল্প কাহিনী লেখা হয়েছে, দ্যাট আর রিটেন ইন দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ, যে লেখাগুলো ইংরেজি ভাষায় লেখা হয়েছে। তো ইংরেজি লিটারেচারটা কি, বা হোয়াট ইজ ইংলিশ লিটারেচার, এই পয়েন্টটা সকলের কাছে কি ক্লিয়ার হয়েছে? হোয়াট ইজ ইংলিশ লিটারেচার? তোমরা কিন্তু হোয়াট ইজ ড্রামা, হোয়াট ইজ পোয়েট্রি এর ডেফিনেশন কিন্তু পরে রাখবা। এটার মধ্যে অনেক সময় করে যে ড্রামা কাকে বলে, পোয়েট্রি কাকে বলে, এরকম প্রশ্ন করতে পারে। তো এই ইনফরমেশনগুলো অবশ্যই জেনে রাখবা। ক্লিয়ার হয়েছে কিনা হোয়াট ইজ ইংলিশ লিটারেচার, এই বিষয়টা ক্লিয়ার হয়েছে কিনা? ইংরেজি ভাষায় রচিত বিভিন্ন বই, বিভিন্ন নাটক, বিভিন্ন গল্প, বিভিন্ন কবিতার যে রেকর্ড, এক কথায় এই রেকর্ডটাই মূলত ইংরেজি সাহিত্য। ক্লিয়ার হয়েছে? ইংরেজি ভাষাটা, সরি ইংরেজি সাহিত্যটা কি, এটা ক্লিয়ার হয়েছে কিনা বলো। ইট ইনক্লুডস মানে ইংরেজি সাহিত্যের মধ্যে কি কি আছে? ভেরিয়াস, it includes works by famous authors like Shakespeare, জেন অস্টিন অ্যান্ড চার্লস ডিকেন্স। তো এই সাহিত্যের মধ্যে বিভিন্ন যে বিখ্যাত ব্যক্তিবর্গ আছে, এই ব্যক্তিবর্গ যেমন উইলিয়াম শেক্সপিয়র, জেন অস্টিন, চার্লস ডিকেন্স, তাদের মতো বিখ্যাত লেখকদের সাহিত্যকর্ম এটার ভিতরে আছে। People study English literature to understand different ideas, cultures and human experiences. মানুষ মূলত ইংরেজি সাহিত্যটাকে পড়ে, বা ইংরেজি সাহিত্যটাকে কেন পড়ে? ইংরেজি সাহিত্যের মধ্যে যে বিভিন্ন আইডিয়াস, বিভিন্ন চিন্তা ভাবনা, বিভিন্ন কালচার, সংস্কৃতি অ্যান্ড হিউম্যান এক্সপেরিয়েন্সেস, মানুষের বিভিন্ন অভিজ্ঞতাগুলো আলোচনা করা হয়েছে, বা বিভিন্ন অভিজ্ঞতাগুলোকে ফুটিয়ে তোলা হয়েছে, এগুলো বুঝতে, অ্যাজ ওয়েল অ্যাজ টু এনজয় দ্য বিউটি অফ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড স্টোরি টেলিং, এবং এরই সাথে ভাষার যে মাধুর্য, ভাষার যে সৌন্দর্য, এটা উপভোগ করতে এবং বিভিন্ন গল্প কাহিনী উপভোগ করতে। ইট ইজ লাইক এক্সপ্লোরিং দ্য ওয়ার্ল্ড, এটা কি অনেকটা হয়েছে পৃথিবীটাকে অন্বেষণ করা, থ্রো স্টোরিজ, পোয়েমস অ্যান্ড প্লেস রিটেন ইন ইংলিশ, যে কবিতাগুলো, গল্পগুলো, নাটকগুলো ইংরেজি ভাষায় লিখিত হয়েছে। এই লিখিত জিনিসগুলোর বা এই লিখিত সাহিত্যকর্মগুলোর মাধ্যমে মনে হয় কি ইংরেজি সাহিত্যটা হলো পৃথিবীটাকে এক্সপ্লোর করার মতো। তো সকলের কাছে কি ক্লিয়ার হয়েছে হোয়াট ইজ ইংলিশ লিটারেচার? তো এক কথায় কি ইংরেজি ভাষায় রচিত যে বিভিন্ন সাহিত্যকর্ম আছে, এই সাহিত্যকর্মগুলোই মূলত ইংলিশ লিটারেচার। বাংলা ভাষায় রচিত হলে সেটা বাংলা সাহিত্য, অন্যান্য ভাষায় রচিত হলে সেটা অন্যান্য সাহিত্য হবে। ক্লিয়ার হয়েছে কিনা জানাও। হোয়াট ইজ ইংলিশ লিটারেচার ক্লিয়ার হয়েছে কিনা?
আমি কি আটকে আছি? আমার নেটের কি কোনো প্রবলেম? কেউ কোনো রেসপন্স নাই? আচ্ছা, শুধু তোমাদেরকে বলছি যে ক্লাসটা রেকর্ড করার জন্য মূলত তোমাদেরকে এখানে বলছি, যেহেতু আগের ক্লাসটা রেকর্ড করি নাই। আর আমার কাছে সবচেয়ে প্যারাদায়ক এই গুগল মিট, আমার কাছে সবচেয়ে প্যারাদায়ক মনে হয়। আমার কাছে লাইভে ক্লাস নিতে মানে বেশি আমি কমফোর্টেবল ফিল করি। তো যাই হোক, হোয়াট ইজ ইংলিশ লিটারেচার এটা আমাদের কাছে ক্লিয়ার হয়ে গেল। এখন হলো হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার, এটার মানে কি? তো হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার মানে হলো ইংরেজি ভাষায় যে লেখা সাহিত্যকর্মগুলো কিভাবে যুগের পর যুগ বিকাশ করছে, কিভাবে এই যুগের পর যুগ ধরে এটা এখনো ঠিকই আছে, এর যে আলোচনাটা, এটাই মূলত দ্য হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার। তো এই হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারের মধ্যে আছে যে কিভাবে বিভিন্ন যুগে সাহিত্যকর্মগুলো রচনা করা হয়েছে, কিভাবে এই বিভিন্ন যুগে বিভিন্ন স্টাইল বা বিভিন্ন মানে সাহিত্যিকরা বিভিন্ন ধরনের ডিভাইস তারা নিজেরা ইনভেনশন করে এগুলো লিখছে, এই সকল কিছুই মূলত আমরা হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারের মধ্যে দেখতে পাই। So, the history of English literature refers to the development and evaluation of written works in the English language over time. এই যে যুগের পর যুগ ইংরেজি ভাষায় রচিত বিভিন্ন সাহিত্যকর্মগুলোর কিভাবে বিকাশ লাভ করছে, কিভাবে এগুলো বিকশিত হয়েছে, এটার কিভাবে বিবর্তন হয়েছে, এই বিষয়টাই মূলত হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার নির্দেশ করে। It looks at how literature in English has changed from its beginning to the present world. তো এটা মূলত দেখায় যে কিভাবে একদম শুরুর দিন থেকে একদম সাহিত্য যে এই যে ওল্ড ইংলিশ পিরিয়ড, এই ওল্ড ইংলিশ পিরিয়ড থেকে কিভাবে সাহিত্যটা আজকের এই যুগে এসে পৌঁছাইছে, কিভাবে আজকের যুগে এখনও সাহিত্যটা কিভাবে বিকশিত হয়েছে, কিভাবে পরিবর্তন হয়েছে, এই সকল কিছুই মূলত হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার নির্দেশ করে বা এটা দেখায়। তো আমাদের হোয়াট ইজ ইংলিশ লিটারেচার অ্যান্ড হোয়াট দ্য হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার কি, এটা আমাদের কাছে অলরেডি ক্লিয়ার হয়ে গেছে। এখন হলো আমাদের প্রথমত এই হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার থেকে যে বিষয়টা না জানলেই নয়, সেটা হলো এই যে এজ ডিভিশনগুলো, শ্রেণী মানে বিভিন্ন পিরিয়ডের যে যুগ বিভাগগুলো, এটা অবশ্যই আমাদের জানতে হবে, এটা মাস্ট আমাদের জানতে হবে। ওকে, তো আমরা জানি ইংরেজি সাহিত্যের মধ্যে হলো 8টা যুগ আছে। কয়টা যুগ? 8টা যুগ। অনেক বইয়ের মধ্যে কিছু কিছু যুগকে আবার আলাদাভাবে করছে, কিন্তু এটা হলো সবচেয়ে ওয়াইডলি অ্যাকসেপ্টেড একটা ক্লাসিফিকেশন। তো এই ক্লাসিফিকেশনটাই সবাই মনে রাখার চেষ্টা করবা, এখানের যে ডিউরেশনগুলো আছে এটাই সবাই মনে রাখার চেষ্টা করবা। তো প্রথম এজ হিসাবে আমাদের সামনে আসতেছে মানে এজ 1, দ্য ওল্ড ইংলিশ পিরিয়ড। এই ওল্ড ইংলিশ পিরিয়ডের ডিউরেশনটা হলো 450 থেকে 1066। এই সময়টাকে ইংরেজি সাহিত্যের মধ্যে ওল্ড ইংলিশ পিরিয়ড বলা হয়। এই ওল্ড ইংলিশ পিরিয়ডের আরেকটা নামও আছে, মানে একটা বিকল্প নাম আছে যেটাকে অ্যাংলো স্যাক্সন পিরিয়ড বলা হয়। তো তুমি মনে করে পড়ে গেছো যে ওল্ড ইংলিশ পিরিয়ড, কিন্তু পরীক্ষার মধ্যে অ্যাংলো স্যাক্সন পিরিয়ড আসছে। এখন যারা জানো না যে ওল্ড ইংলিশ পিরিয়ডের আরেকটা নামই অ্যাংলো স্যাক্সন পিরিয়ড, তারা কিন্তু মনে করবা এটা অন্য কোনো, এই যে অ্যাংলো নরমান মনে করবা, কারণ মিডল ইংলিশ পিরিয়ডের প্রথম ধাপটাই কিন্তু অ্যাংলো নরমান। তো অ্যাংলো নরমান অ্যাংলো স্যাক্সন এটার মধ্যে কিন্তু প্যাচ লাগানোর সম্ভাবনা আছে। তো মনে রাখতে হবে ওল্ড ইংলিশ পিরিয়ডের বিকল্প আরেকটা নাম হলো অ্যাংলো স্যাক্সন পিরিয়ড। তো যেটাই ওল্ড ইংলিশ পিরিয়ড সেটাই অ্যাংলো স্যাক্সন পিরিয়ড। ওকে, দেন হলো মিডল ইংলিশ পিরিয়ড, 2 নাম্বার পিরিয়ড, দ্য মিডল ইংলিশ পিরিয়ড। এটার ডিউরেশন হলো 1066 থেকে 1500। এই সময়টাকে ইংরেজি সাহিত্যে মিডল ইংলিশ পিরিয়ড বলা হয়। এই মিডল ইংলিশ পিরিয়ডের মধ্যে 3টা ডিভিশন মানে 3টা ভাগ আছে। একটা হলো অ্যাংলো নরমান পিরিয়ড, যেটার সময়কাল হলো 1066 থেকে 1340। এই সময়টাকে অ্যাংলো নরমান পিরিয়ড বলা হয়। দেন হলো দ্য এজ অফ চসার, এটা হলো 1340 থেকে 1400, মানে এই 60 বছর। তারপরের যে যুগটা সেটা হলো দীর্ঘ 100 বছর, যেটা হলো 1400 থেকে 1500।
এই 1400 থেকে 1500 সময়ের মধ্যে ইংরেজি সাহিত্যে আসলে কি তেমন কোনো প্রোডাক্টিভ কোনো ওয়ার্ক হয় নাই, বা এরকম এই সম্পর্কে কোনো সলিড প্রুফও পাওয়া যায় নাই, যার কারণে এই যুগটাকে ব্যারেন্ট এজ বলা হচ্ছে, বা ডার্ক এজও বলা যায়। এই যুগটাকে ডার্ক এজও বলা যায়, মানে বলা হয় ডার্ক এজ। তারপর 3 নাম্বার পিরিয়ড হিসাবে আমাদের সামনে আসতেছে দ্য রেনেসান্স পিরিয়ড। এটা হলো ইংরেজি সাহিত্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ যুগ, দ্য রেনেসান্স পিরিয়ড। এটার ডিউরেশন হলো 1500 থেকে 1660। এই রেনেসান্স পিরিয়ডের মধ্যে 4টা বিভাগ, মানে 4টা উপবিভাগ আছে, মানে ভাগ আছে। প্রথম যুগটা, প্রথম পার্টটাকে বলা হচ্ছে এলিজাবেথিয়ান এজ, যেটার ডিউরেশন 1558 থেকে 1603। তার পরবর্তী ডিভিশনটা হলো জ্যাকোবিয়ান এজ, এটার ডিউরেশনটা হলো 1603 থেকে 1625। তার পরেরটা হলো ক্যারোলিন এজ, এটার ডিউরেশন 1625 থেকে 1649। দেন কমনওয়েলথ পিরিয়ড, এটা হলো 1649 থেকে 1660। তো এই কমনওয়েলথ পিরিয়ডের মাধ্যমেই মূলত রেনেসান্স পিরিয়ডটা সমাপ্তি ঘটে। এই যুগের মধ্যে আরেকটা এজ আছে পিউরিটান এজ, এটা অনেকে ডিভিশনটা করছে, কিন্তু অ্যাকচুয়ালি এভাবে নাই। আবার এখানে উইলিয়াম শেক্সপিয়র যেহেতু এলিজাবেথিয়ান পিরিয়ডের একজন প্রমিনেন্ট রাইটার ছিল, ড্রামাটিস্ট ছিল, তো ওনার নামানুসারেও, মানে উনি যখন বেশি ম্যাক্সিমাম, মানে যখন থেকে উনি বেশি লিখছে, যেমন 1590 থেকে 1616, এই সময়টাকে আবার শেক্সপিরিয়ান এজও বলা হয়। তো প্রথম 3টা ডিভিশন বা 3টা শ্রেণীবিভাগ সকলের কাছে ক্লিয়ার হয়েছে কিনা একটু জানাও। প্রথম 3টা সকলের কাছে ক্লিয়ার হয়েছে, ওল্ড ইংলিশ পিরিয়ড, মিডল ইংলিশ পিরিয়ড, দেন হলো দ্য রেনেসান্স পিরিয়ড। হ্যাঁ, হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার অনেকে মনে করে এটা একটা ক্রিটিক্যাল, যেহেতু এখানে অনেকগুলি হিস্ট্রি আছে, কিন্তু না, এই হিস্ট্রির ব্যাপারগুলো ইভেন প্রতিটা রাইটার সম্পর্কে যদি আমাদের মানে ক্লিয়ার কনসেপ্ট থাকে, তাহলে কিন্তু এই হিস্ট্রিতে ভালো মার্কস তোলা কিন্তু যায়। এটা কিন্তু মনে রাখতে পারে, হিস্ট্রি যদি তুমি ডিপলি পড়ো, তাহলে কিন্তু প্রশ্ন যদি ঘুরিয়েও আসে, তাহলে তুমি ভালো মার্কস পেতে পারো এটাতে, ভালোভাবে প্রেজেন্ট করলে। আচ্ছা, দেন 4 নাম্বার যে এজটা, সেটা হলো দ্য নিউ ক্লাসিক্যাল পিরিয়ড। তো দ্য নিউ ক্লাসিক্যাল পিরিয়ডের ডিউরেশনটা হলো 1660 থেকে 1785। এই নিউ ক্লাসিক্যাল পিরিয়ডের মধ্যে 3টা ভাগ আছে। প্রথম ভাগ যেটা হলো 1660 থেকে 1700, দ্য রেস্টোরেশন পিরিয়ড। পরবর্তী এজ দ্য অগাস্টান এজ অর দ্য এজ অফ পপ। এই পপ কিন্তু আমরা যখন রিফরমেশন মুভমেন্ট পড়ছি, যেই পপ, এই পপ না, এই পপ হলো আলেকজান্ডার পপ, যে কিনা নিউ ক্লাসিক্যাল পিরিয়ডের একজন প্রমিনেন্ট রাইটার ছিল। আর ওই পপ কিন্তু চার্চের যাজক, মানে চার্চের প্রধান। তো এই অগাস্টান এজের ডিউরেশনটা হলো 1700 থেকে 1745। দেন নিউ ক্লাসিক্যাল পিরিয়ডের লাস্ট ডিভিশন হলো দ্য এজ অফ সেন্সিবিলিটি অর দ্য এজ অফ জনসন, মানে স্যামুয়েল জনসন, তার নামানুসারে এই যুগের নামকরণ করা হয়, 1745 থেকে 1785। দেন 5 নম্বর ইম্পর্টেন্ট যুগ দ্য রোমান্টিক পিরিয়ড। রোমান্টিক পিরিয়ডের ডিউরেশন 1798 থেকে 1832। দ্য ভিক্টোরিয়ান পিরিয়ড 1832 থেকে 1909। তো এই 1901। দ্য ভিক্টোরিয়ান পিরিয়ডকে 2 ভাগে ভাগ করা হয়েছে, একটা হলো প্রি রাফাইলিটিস আর একটা হলো অ্যাস্থেটিসিজম অ্যান্ড ডেকাডেন্স। তো প্রি রাফাইলিটিস, এটার ডিউরেশনটা হলো 1848 থেকে 1860, আর অ্যাস্থেটিসিজম অ্যান্ড ডেকাডেন্সের হলো 1880 থেকে 1901। তারপর 7 নম্বর যুগ দ্য মডার্ন পিরিয়ড। এই মডার্ন পিরিয়ডের ডিউরেশন 1901 থেকে 1939। এটার আবার 2টা বিভাগ আছে, দ্য এডওয়ার্ডিয়ান পিরিয়ড, যার ডিউরেশন হলো 1901 থেকে 1910, আবার জর্জিয়ান পিরিয়ড 1910 থেকে 1936। তো এইভাবে আমাদের 7টা পিরিয়ড চলে গেছে। দেন হলো লাস্ট পিরিয়ড পোস্ট মডার্ন পিরিয়ড, যেটা হলো 1900 এখানে হচ্ছে 36, হ্যাঁ আমি কেন ভুল বলছি, 36 বলতাম,
যে দ্য জর্জিয়ান পিরিয়ডের ডিউরেশনটা হলো 1910 থেকে 1936 এই সময়টা। তারপর পোস্ট মডার্ন পিরিয়ড, এই যুগের শুরু হয়েছে 1939 সাল থেকে। এই যে এখানে 1939 সাল, তো ওইখানে বলে ফেলছি যে এটা 1900, অনেক বইয়ের মধ্যে এখানে 1939ও আছে, তো ভুল না, ইনসেন্স এটা কিন্তু ভুল হয় নাই। তো 1939 থেকে একদম প্রেজেন্ট, মানে আজকে 2025, এটা কি আমাদের পোস্ট মডার্ন পিরিয়ড চলতেছে। তো এখানের যে এজ ডিভিশনগুলো সকলের কাছে ক্লিয়ার হয়েছে? এজ ডিভিশনটা সকলের কাছে ক্লিয়ার হয়েছে কিনা জানাও। যে আমাদের ইংরেজি সাহিত্যে মেইনলি যুগ আছে 8টা, এই 8টার ভিতরে কিছু কিছু উপবিভাগ আছে, মানে ভাগ আছে। তো এখানে কিন্তু আরেকটা ইনফরমেশন, কোন যুগটা কিসের জন্য বিখ্যাত, এলিজাবেথিয়ান পিরিয়ড, এটা হলো ইংরেজি সাহিত্যের মধ্যে এই যুগে সবচেয়ে বেশি ড্রামা রচিত হয়েছে। তো এটাকে কিন্তু গোল্ডেন এজ অফ ইংলিশ লিটারেচার বলা হয়। আর এই যুগের প্রমিনেন্ট জিনিস, মানে প্রমিনেন্ট যে সাহিত্যিক ফর্ম, এটা ছিল ড্রামা। দেন আমরা যদি রোমান্টিক পিরিয়ডের দিকে তাকাই, রোমান্টিক পিরিয়ডটা হলো কবিতার জন্য বিখ্যাত ছিল, এখানে বেশি কবিতা রচনা করা হয়েছে, এটাকে সেকেন্ড গোল্ডেন এজ বলা হয়। দেন আমরা যদি ভিক্টোরিয়ানের দিকে তাকাই, ভিক্টোরিয়ানের মধ্যে হলো নোবেলের ফ্লারিশমেন্ট হয়েছে, মানে এখানে বেশি নোবেল রচনা করা হয়েছে, যেটা তোমরা কিন্তু এখন কোর্সের মধ্যে আমরা পড়তেছি, ভিক্টোরিয়ানটাই পড়তেছি। আচ্ছা, তো আমাদের কাছে এটা ক্লিয়ার হয়ে গেল। এখন হলো আমাদের যে আজকের টপিকটা ছিল মিডল ইংলিশ পিরিয়ডের দ্য এজ অফ চসারটা পড়ব। তো আগে আমরা মিডল ইংলিশ পিরিয়ডটা কখন শেষ হয়েছিল, কখন শুরু হয়েছে, কখন শেষ হয়েছে, এটা দেখি। তো দ্য মিডল ইংলিশ পিরিয়ড অর এজ, যেটাই বলো, এটার ডিউরেশনটা হলো 1066 থেকে 1500। দিস পিরিয়ড স্টার্টেড উইথ দ্য নরমান কনকোয়েস্ট ইন 1066। এটা মূলত এই পিরিয়ডের সূচনা করা হয়েছিল যখন 1066 সালের নরমান কনকুইস্ট, মানে নরমানরা বিজয় লাভ করছিল, এর মাধ্যমে। অ্যান্ড এন্ডেড অ্যাট দ্য ক্লোজ অফ দ্য 15th সেঞ্চুরি, এবং 1500 শতকের মানে 1500 শতকের সাথে শেষের দিকে এটা শেষ হয়ে যায়। দিস এজ ইজ ডিভাইডেড ইন্টু 3 ডিভিশনস। এই যুগটাকে 3 ভাগে ভাগ করা যায়। প্রথমটা দ্য অ্যাংলো নরমান পিরিয়ড, প্রথম যুগটা হলো অ্যাংলো নরমান পিরিয়ড, এর ডিউরেশন হলো 1066 টু 1340। তারপরের এজটা হলো দ্য এজ অফ চসার, ডিউরেশন 1340 টু 1400। তারপর ব্যারেন্ট এজ বা ডার্ক এজ 1400 টু 1500। এখন আমাদের টপিক মেইনলি ছিল দ্য এজ অফ চসার। তো এই দ্য এজ অফ চসারটা তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, এখান থেকে তোমাদের পার্ট বি বলো পার্ট সি বলো, দুইটা প্রশ্নই থাকে। তো আমরা দ্য এজ অফ চসার পড়ি, চলো। দ্য 14th century English literature is popularly known as the age of চসার। চতুর্দশ শতাব্দীর যে ইংরেজি সাহিত্যটা আছে, এই সাহিত্যটাই মূলত এজ অফ চসার নামে পরিচিত। দিস এজ ইজ বিকজ, এই নামটার কেন এজ অফ চসার বলা হয়, কারণটা কি? জিওফ্রি চসার ওয়াজ দ্য গ্রেটেস্ট অ্যান্ড মোস্ট রিসোর্সফুল পোয়েট অফ হিজ টাইম। জিওফ্রি চসার তার যুগের সবচেয়ে বিখ্যাত এবং সবচেয়ে প্রভাবশালী কবি ছিল। The period between 1340 and 1400 is known as the age of চসার। এই যে সময়টা, এই যে যুগটা, যে 1340 থেকে 1400, এই যুগটাকে বা এই সময়টাকে হলো এজ অফ চসার হিসাবে জানা হয়। It marked the first significant literary age in English literature। এই যুগটাই মূলত ইংরেজি সাহিত্যের মধ্যে সর্বপ্রথম যে কোনো তাৎপর্যপূর্ণ মানে লিটারেরি যুগের সূচনা করে। ইট হ্যারাল্ডেড অর বিগান আ নিউ ইরা অফ লার্নিং, এটা মূলত শিক্ষার একটা নতুন যুগের সূচনা করে। চসার্স এজ অলসো উইটনেসড মেনি সোশ্যাল, পলিটিক্যাল অ্যান্ড রিলিজিয়াস চ্যালেঞ্জেস। চসারের যে যুগটা, এই যুগের মধ্যে অনেক সামাজিক, রাজনৈতিক এবং ধর্মীয় প্রতিবন্ধকতাও দেখা যায়।
তো এখানে যে একটু আলাদা করে লিখছি এটা হলো মূলত তোমাদের ব্রিফের জন্য লিখলাম, যে যদি তোমাদের ব্রিফে আসে হোয়াট ইজ দ্য এক্সটেনশন অফ দ্য এজ অফ চসার, চসারের যুগের এক্সটেনশনটা কি, সময়কালটা কি, ব্যক্তিকালটা কি, তো ব্যক্তিকালটা কি হবে 1340 টু 1400। তো সকলের কাছে এতটুকু ক্লিয়ার হয়েছে। দেন হলো আমরা হিজ টাইটেলস মানে জিওফ্রি চসারের বিভিন্ন টাইটেলের কথা পড়ব। তো দেখি চলো। তো তাকে বলা হয় দ্য ফাউন্ডার অব মডার্ন ইংলিশ, তাকে আধুনিক ইংলিশের জনক প্রতিষ্ঠাতা বলা হয়। তারপর দ্য ফাদার অব ইংলিশ পোয়েট্রি, ইংরেজি কবিতার ফাদার জনক বলা হয়। দ্য ফার্স্ট ন্যাশনাল পোয়েট অব ইংল্যান্ড, ইংল্যান্ডের প্রথম জাতীয় কবি। হি ইজ কল্ড দ্য মর্নিং স্টার অব ইংলিশ লিটারেচার, তাকে ইংরেজি সাহিত্যের মর্নিং স্টার বলা হচ্ছে। ফাদার অব ইংলিশ ল্যাঙ্গুয়েজ অর লিটারেচার, ইংরেজি ভাষা কিংবা সাহিত্যের জনক বলা হয়। পোয়েট অব দ্য পিপল, মানুষের কবি তাকে বলা হয়। অ্যান্ড দ্য রিপ্রেজেন্টেটিভ পোয়েট অব দ্য 14th সেঞ্চুরি, 1400 শতকের রিপ্রেজেন্টেটিভ প্রতিনিধি কবি তাকে বলা হয়। দ্য গ্র্যান্ডফাদার অব ইংলিশ নোবেল, ইংরেজি উপন্যাসের গ্র্যান্ডফাদার তাকে বলা হয়। তো তার যে টাইটেলসগুলো সকলের কাছে ক্লিয়ার হয়েছে। যদি তোমাকে প্রশ্ন করা হয় যে হু ইজ দ্য ফাদার অব ইংলিশ পোয়েট্রি, ইংরেজি কবিতার জনককে, জিওফ্রি চসার, অবশ্যই নামটা ব্রিফের ক্ষেত্রে কবিতার নাম মানে কবির লেখকের নামটা অবশ্যই ফুল ফর্মে লিখবা, চসার লিখবা না, জিওফ্রি চসার এই কথাটা পরিপূর্ণভাবে লিখবা। আবার হু ইজ নোন অ্যাজ দ্য গ্র্যান্ডফাদার অব ইংলিশ নোবেল, কে, জিওফ্রি চসার। ক্লিয়ার হয়েছে? তার টাইটেলসগুলো সকলের কাছে ক্লিয়ার হয়েছে কিনা একটু বলো, কমেন্ট করো, রেসপন্স করো, না হলে আমি বুঝবো না তোমরা দেখতেছো বা শুনতেছো। আমার এখানে কারেন্ট নাই, আমি হয়েছে এমবি দিয়েই তোমাদের ক্লাসটা পরিচালনা করতেছি আর কি। দেন হলো তার যে সাহিত্যকর্ম, বিভিন্ন সাহিত্যকর্ম আছে। হিজ ফেমাস লিটারেরি ওয়ার্কস, তার বিখ্যাত সাহিত্যকর্মগুলো। প্রথমে আসবে তার বিখ্যাত মানে মাস্টারপিস দ্য ক্যান্টারবারি টেলস। ক্যান্টারবারি টেলস হলো এই জিওফ্রি চসারের মাস্টারপিস। এখন মাস্টারপিস কি? মাস্টারপিস হলো শ্রেষ্ঠ সাহিত্যকর্ম, যে সাহিত্যকর্মের ধারা সে তার জনপ্রিয়তা বলো, তার খ্যাতি বলো অ্যাজ এ রাইটার, এটা সে মানে এটা তার কাছে আসছে, তার খ্যাতি, তারপর জনপ্রিয়তা, এই সকল কিছু মূলত তার মাস্টারপিসের মাধ্যমে একজন রাইটার এটা গেইন করে থাকে। তো জিওফ্রি চসারের মাস্টারপিস হলো দ্য ক্যান্টারবারি টেলস, এটা তার মাস্টারপিস। তো তোমাকে যদি প্রশ্ন করা হয় ব্রিফের মধ্যে যে হোয়াট ইজ দ্য মাস্টারপিস অফ জিওফ্রি চসার, জিওফ্রি চসারের মাস্টারপিসটা কি, তখন তুমি কি লিখবা? জিওফ্রি চসারের মাস্টারপিস হলো দ্য ক্যান্টারবারি টেলস। তারপর আছে ট্রয়লাস অ্যান্ড ক্রিসিডি, দ্য নানস পিস টেল, দ্য বুক অফ দ্য ডাচেস, দ্য হাউস অফ ফেম, দ্য লিজেন্ড অফ গুড উইমেন, এটা হলো তার, এইগুলো হলো তার কিছু বিখ্যাত বা নোটেবল কিছু রাইটিং। এখন এই যে জিওফ্রি চসার সে সাহিত্যকর্ম বিভিন্ন লিখছে। তো এই সাহিত্য বা তার পোয়েট্রিক ক্যারিয়ারটাকে মূলত তিনটা ভাগে ভাগ করা যায়। একটা ভাগ হলো ফ্রেঞ্চ পিরিয়ড, তখন সে ফ্রান্সে থাকতো। তারপর হলো ইতালিয়ান পিরিয়ড, মানে তখন সে ইতালিতে অবস্থান করছিল। এবং লাস্ট মানে তার জীবনের শেষের দিকে সে যখন ইংল্যান্ডে চলে যায়, তখন সে ইংলিশ ভাষায়, যেমন তার এখানে তার যে বিখ্যাত মাস্টারপিস ক্যান্টারবারি টেলস, এটা কিন্তু সে তার একদম সাহিত্য যে ক্যারিয়ার আছে, পোয়েট্রিক ক্যারিয়ার আছে, এই পোয়েট্রিক ক্যারিয়ারের শেষে লিখছে, তাই কিন্তু এটা বেশি পরিপূর্ণতা পাইছে। একটা জিনিস আমরা প্রথম দিকে যেরকমভাবে আমরা এফোর্টসটা দেই এবং এটাকে প্রেজেন্ট করি, কিন্তু আমরা যখন তখন অভিজ্ঞ হয়ে যায় একটা করতে 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 করতে, তখন কিন্তু এই বিষয়টাকে আমরা আরও নাইসলি, আরও ভালোভাবে প্রেজেন্ট করতে পারি পরবর্তীতে। তো এখানে এই চসারের ক্ষেত্রে এটা হয়েছে।
তো হিজ পোয়েট্রিক্যাল ক্যারিয়ার ইজ ইউজুয়ালি ডিভাইডেড ইন্টু 3 পিরিয়ডস অর স্টেজেস। তার যে কাব্যিক যে ক্যারিয়ারটা, এই ক্যারিয়ারটাকে হলো 3 ভাগে ভাগ করা হয়েছে। একটা হলো ফ্রেঞ্চ পিরিয়ড, যেটা হলো 1359 থেকে 1372 এই সময়টা। তারপর ইতালিয়ান পিরিয়ড 1373 থেকে 1385। তারপর ইংলিশ পিরিয়ড, এটা হলো 1385 থেকে 1400। তো ফার্স্ট পিরিয়ডগুলো আমরা, তো এই পিরিয়ডগুলো আমরা পিরিয়ড ওয়াইজ ধাপে ধাপে দেখি। চলো, ফার্স্ট প্রেজ, অথবা তোমরা এখানে ফ্রেঞ্চ পিরিয়ড এটাও দিতে পারো হেডিংয়ে। দ্য ফার্স্ট প্রেজ টুক প্লেস বিটুইন 1359 অ্যান্ড 1372। এই যে প্রথম যে ধাপটা, এই প্রথম ধাপটা মূলত হয়েছিল কখন? 1359 থেকে 1372 এই সময়টাই। হোয়াইল হি ওয়াজ ইন ফ্রান্স, যখন সে ফ্রান্সে অবস্থান করছে। অ্যান্ড ইজ কল্ড দ্য ফ্রান্স প্রেজ বা ফ্রান্স পিরিয়ড। প্রেজ কথাটা যদি তোমার কাছে মনে হয় টাফ, তাহলে তুমি এটাকে পিরিয়ড দিতে পারো, এবং এই সময়টাকে হলো ফ্রান্সের ধাপ বা ফ্রান্স পিরিয়ড বলা হচ্ছে, ফ্রেঞ্চ পিরিয়ড বলা হচ্ছে। Thus the writings in this period are inspired by French literature। তো এই সময়টাই সে যে সাহিত্যকর্মগুলো রচনা করছিল, এগুলো মূলত ফ্রান্সের সাহিত্য ধারা প্রভাবিত বা অনুপ্রাণিত হয়ে সে লিখছে। This period marked the beginning of Chaucer's poetic career। এই পিরিয়ডটাই মূলত অ্যাজ আ রাইটার, অ্যাজ আ পোয়েট, সে যে তার পেশাটা শুরু করছে, এই যুগে সে তার পোয়েট্রিক ক্যারিয়ার শুরু করে। হিজ পোয়েট্রিক রাইটিংস আর বেসড অন দ্য অরিজিনাল ফ্রেঞ্চ কম্পোজিশনস। এই যুগে সে বিভিন্ন ফ্রান্সের ভাষায় যে বিভিন্ন রচনাগুলো ছিল, বিভিন্ন সাহিত্যকর্মগুলো ছিল, এই সাহিত্যকর্মের উপরে ভিত্তি করে লিখত, এক কথায় ট্রান্সলেশন করত সে অনেক কিছু। হেয়ার আর এ ফিউ নোটেবল রাইটিংস ফ্রম দিস ফ্রেঞ্চ পিরিয়ড। তো এখানে ফ্রেঞ্চ পিরিয়ড থেকে কিছু উল্লেখযোগ্য রাইটিং আছে, লেখা আছে, যেমন দ্য বুক অফ দ্য ডাচেস, দ্য রোমান্স অফ দ্য রোজ, কমপ্লেন্ট অফ মার্কস। এগুলো হলো তার ফ্রেঞ্চ পিরিয়ডের লেখা কিছু সাহিত্যকর্ম। আর এই যে সে লেখাগুলো লিখছে, এটা মেইনলি সে লিখছে ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ দ্বারা ইনফ্লুয়েন্সড হয়ে বা ইন্সপায়ার্ড হয়ে। ওকে, দেন হলো আমরা দেখব দ্য সেকেন্ড প্রেজ অথবা দ্য ইতালিয়ান পিরিয়ড। ডিউরিং দ্য ইয়ার 1372, 1372 সালের দিকে, চসার ট্রাভেল টু ইতালি। চসার কি করছে? ইতালিতে গেছে, মানে ইতালি ভ্রমণে গেছে সে। অ্যান্ড ওয়াজ ইমপ্যাক্টেড অথবা ইনফ্লুয়েন্সড বাই ইতালিয়ান লিটারেচার, এবং সেই ইতালীয় সাহিত্য ধারা সে প্রভাবিত হয়েছে। থ্রু আউট দিস সেকেন্ড প্রেজ, এই দ্বিতীয় ধাপটাই, এই দ্বিতীয় দশাটাই সে ইতালীয় যে সাহিত্যকর্ম আছে, এই সাহিত্যের ধারা সে প্রভাবিত হয়েছে। ইতালিয়ান বিভিন্ন পোয়েট, বিভিন্ন রাইটার, যেমন দান্তে, প্যাচার্ক, বোকাসিও, ভার্জিল, এদের ধারা সে প্রভাবিত হয়েছে, এদের রাইটিং ধারা সে প্রভাবিত হয়েছে। দিস সেকেন্ড প্রেজ ইজ অলসো কল্ড দ্য ইতালিয়ান পিরিয়ড। এই দ্বিতীয় ধাপটাকে ইতালিয়ান পিরিয়ডও বলা হয়। ইট লাস্টেড আনটিল দ্য ইয়ার 1385। এই দশাটা বা এই সময়টা মূলত কখন লাস্টিং করে, কতদিন পর্যন্ত স্থায়ী ছিল? 1385 সাল পর্যন্ত। হোয়েন হি রিটার্ন টু ইংল্যান্ড, মানে যখন সে ইংল্যান্ডে চলে যায়, তখন ততদিন পর্যন্ত এই ধাপটা ছিল। তো ইংল্যান্ডে চলে যাওয়ার পর তার যে পোয়েট্রিক ক্যারিয়ারের তৃতীয় ধাপটা শুরু হয়ে যায়, মানে ইংলিশ যে পিরিয়ড, এটা শুরু হয়ে যায়। দিস লেভেল শোজ আ সিগনিফিক্যান্ট ইমপ্রুভমেন্ট ওভার দ্য প্রিভিয়াস ওয়ান। তো এই দ্বিতীয় ধাপে তার লেখার মধ্যে কিছু ইমপ্রুভমেন্ট হয়, উল্লেখযোগ্য কিছু ইমপ্রুভমেন্ট হয়। দিস থ্রি পোয়েটস, যেমন প্যাচার্ক, বোকাসিও অ্যান্ড দান্তে, হ্যাড আ প্রোফাউন্ড ইনফ্লুয়েন্স অন হিম। এই যে বিভিন্ন ইতালিয়ান পোয়েট, প্যাট্রার্ক, বোকাসিও, দান্তে, এই তিন পোয়েটের গভীর প্রভাব এই চসারের উপরে ছিল। তারপর বলছে, বাই দ্য এন্ড অফ দিস প্রেজ, এই যুগের শেষের দিকে, জিওফ্রি চসার কম্পোজড হিজ লংগেস্ট পোয়েম টাইটেল
ট্রয়লাস অ্যান্ড ক্রিসিডি। এই যুগের শেষের দিকে সে তার যে সবচেয়ে বিখ্যাত মানে বড় দীর্ঘতম যে কবিতাটা আছে ট্রয়লাস অ্যান্ড ক্রিসিডি, এইটা সে রচনা করে। ওকে, এটাকে ক্রিসিডিও বলা হয়, ক্রিসিডাও বলা হয়, যেহেতু এটা অরিজিনাল ইংলিশ ওয়ার্ড না, তো এটা হচ্ছে প্রনাউন্সিয়েশনে কিছু ভেরিয়েশন হতে পারে। তো এই যুগের বিখ্যাত কিছু রাইটিংস দেখি, মানে দ্বিতীয় ধাপের বিখ্যাত কিছু রাইটিংস দেখি। হিজ মোস্ট ফেমাস পোয়েমস ফ্রম দিস ইতালিয়ান পিরিয়ড আর, এই ইতালিয়ান যুগের সময় তার বিখ্যাত কবিতাগুলোর মধ্যে হলো দ্য পার্লামেন্ট অফ ফাউলস, দ্য হাউস অফ ফেম, দ্য লিজেন্ড অফ গুড উইমেন। এগুলো হলো তার বিখ্যাত কবিতা এই সময়টার। দ্য নাইটস টেল, অ্যানিলিডা অ্যান্ড আরসাইট অ্যান্ড ট্রয়লাস অ্যান্ড ক্রিসিডি, এগুলো হলো এই যুগের মানে দ্বিতীয় ধাপের কিছু বিখ্যাত রাইটিং। তো দ্বিতীয় ধাপটা কি সকলের কাছে ক্লিয়ার হয়েছে? দ্বিতীয় ধাপটা এখানে তোমাদের মেসেজটা আমি মানে কমেন্টটা তাড়াতাড়ি দেখতে পারি না, তোমরা কমেন্ট করো, আমি ফোন দিয়ে চেক করে নিব। দ্বিতীয় ধাপটা কি সকলের কাছে ক্লিয়ার হয়েছে কিনা? এখন আমরা থার্ড পিরিয়ড পড়ব। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, এখন হলো তার থার্ড পিরিয়ড পড়ব। এই থার্ড পিরিয়ডে মূলত অ্যাজ এ রাইটার সে সবচেয়ে বেশি সাকসেসফুল ছিল। দ্য থার্ড পেজ অফ জিওফ্রি চসার্স পোয়েট্রিক রাইটিং ক্যারিয়ার টুক প্লেস বিটুইন 1385 অ্যান্ড 1400। মানে এই যে তৃতীয় ধাপটা, এই তৃতীয় ধাপটা মূলত কখন হয়েছিল? 1385 থেকে 1400 সালে তো সে মারাই গেছে, তার মানে মৃত্যুর আগ অবধি। অ্যান্ড ইজ অলসো কল্ড দ্য ইংলিশ পিরিয়ড, এবং এটাকে হলো ইংলিশ পিরিয়ড বলা হয়। ডিউরিং দিস ফাইনাল প্রেজ, এই ফাইনাল প্রেজ, এই ফাইনাল সময়ে, ফাইনাল ধাপের সময়, চার্চার ওয়াজ এফেক্টেড বাই ইংলিশ লিটারেচার, সে মূলত এখানে ইংরেজি ভাষা দ্বারা প্রভাবিত ছিল। দ্য ফলোয়িং আর সাম অফ দ্য প্রেজ মোস্ট ইম্পর্ট্যান্ট পোয়েমস, তো নিচেরগুলো হলো তার এই যুগের মানে বিখ্যাত বা ইম্পর্ট্যান্ট যে কবিতা এগুলো। দ্য ক্যান্টারবারি টেলস, লেক অফ স্টেডফাস্টনেস, টেল অফ মেলিবিয়াস, দ্য টেল অফ পার্সন অ্যান্ড দ্য কমপ্লেন্ট অফ চসার টু হিজ এমটি পার্স, এগুলো হলো এই তৃতীয় যুগের বা তৃতীয় ধাপের বিখ্যাত লেখা। ইট ওয়াজ ডিউরিং দিস টাইম, তো এই সময়ে দ্যাট হি রোট হিজ মাস্টার ওয়ার্ক, সে তার শ্রেষ্ঠ সাহিত্যকর্মটাও রচনা করছে এই যুগে এসে, এই ধাপে এসেই। দ্য ক্যান্টারবারি টেলস, ক্যান্টারবারি টেলস সে রচনা করে। ওয়ান অফ দ্য ফাইনেস্ট পোয়েমস ইন দ্য হোল অফ লিটারেচার, পুরো সাহিত্যের মধ্যে একটা অন্যতম সাহিত্যকর্ম, অন্যতম একটা কবিতা, অন্যতম একটা বিখ্যাত কবিতা। ইট ইজ আ কালেকশন অফ ইন্ডিপেন্ডেন্ট স্টোরিজ, এই ক্যান্টারবারি টেলসটা হলো কিছু স্বতন্ত্র কিছু গল্পের, কিছু কাহিনীর সংকলন। দ্যাট হি স্টার্টেড রাইটিং ইন 1386, যেটা সে শুরু করছিল 1386 সালে সে লেখা শুরু করছিল। অ্যান্ড কন্টিনিউড আনটিল হোয়েন হি ডাইড ইন 1400, এবং এটা সে কন্টিনিউ করছিল মানে চালিয়ে গিয়েছিল 1400 সাল অবধি, 1400 সাল অবধি তার মৃত্যুর আগ অবধি। মানে এটা ইনকমপ্লিট, আমরা অলরেডি জানি ক্যান্টারবারি টেলসটা কিন্তু ইনকমপ্লিট। এখানে সে প্ল্যান করেছিল হইলো 120টা গল্প সে লিখবে, কিন্তু এখানে মাত্র সে কিন্তু 24টা করে যেতে পারছিল, 24টা গল্প সে এখানে কমপ্লিট করছিল। ইভেন এই ক্যান্টারবারি টেলসটা কিন্তু তার মৃত্যুর পরবর্তী সময়ে মানে মৃত্যুর অনেক বছর পর এটা কিন্তু প্রকাশিত হয়েছে, সে কিন্তু এটা প্রকাশ করে যেতে পারে নাই। তো এখানে কি জিওফ্রি চসার সকলের কাছে ক্লিয়ার হয়েছে? এখন হলো তার সমসাময়িক দুইজন রাইটারের কথা আমরা এখানে পড়ব, উইলিয়াম ল্যাংল্যান্ড, তারপর হলো জন উইক্লিফ, দুইজনের কথা পড়ব এখানে। ফেমাস লিটারেরি ফিগার্স, কিছু বিখ্যাত সাহিত্যিক ব্যক্তিবর্গ। উইলিয়াম ল্যাংল্যান্ড, তো এখানে যদি তোমাকে প্রশ্ন করা হয় ব্রিফের ক্ষেত্রে যে হু ওয়াজ উইলিয়াম ল্যাংল্যান্ড, এই উইলিয়াম ল্যাংল্যান্ড কে ছিলেন,
তো তুমি আনডাউটেডলি উত্তর করতে পারো যে উইলিয়াম ল্যাংল্যান্ড ইজ ওয়ান অফ দ্য কন্টেম্পোরারিজ অফ চসার। চসারের একজন সমসাময়িক লেখক ছিল উনি, এটা কিন্তু বলা যায়। হিজ ফেমাস ওয়ার্ক ইজ পিয়ার্স দ্য প্লম্যান। তার বিখ্যাত একটাই সাহিত্যকর্ম, সেটা হলো পিয়ার্স দ্য প্লম্যান। এটা একটা পোয়েম। ইট ইজ অ্যান অ্যালিগোরিক্যাল রাইটিং। তো এই পিয়ার্স দ্য প্লম্যান হলো একটা অ্যালিগরি, রূপক একটা লেখা, মানে একটা কাহিনীর মাধ্যমে অন্য একটা কাহিনী এখানে প্রেজেন্ট করা হয়েছে। তো তোমাকে যদি প্রশ্ন করা হয় যে হোয়াট কাইন্ড অফ রাইটিং ইজ পিয়ার্স দ্য প্লম্যান, তো পিয়ার দ্য প্লম্যান কোন ধরনের লেখা? অ্যালিগোরিক্যাল রাইটিং। তো এটা কি পিয়ার্স দ্য প্লম্যান, এটা হলো সংক্ষিপ্ত মানে নাম। তো সংক্ষিপ্ত নামটা কি, ফুল টাইটেলটা দেখি। ইটস ফুল নেম ইজ দ্য ভিশন অফ উইলিয়াম কনসার্নিং পিয়ার্স দ্য প্লম্যান। এটা হলো এই পিয়ার্স দ্য প্লম্যানের ফুল টাইটেল, মানে পূর্ণরূপ। This poem was composed in 1362। এই কবিতাটা রচনা করা হয়েছিল 1362 সালে। উইলিয়াম ল্যাংল্যান্ড, সকলের কাছে ক্লিয়ার হয়েছে? বলো। উইলিয়াম ল্যাংল্যান্ড সকলের কাছে ক্লিয়ার হয়েছে কিনা জানাও। দেন হলো পড়ব আমরা জন উইকলিফ। এই জন উইকলিফের নামটা আমরা অনেকভাবে মানে বানানের মধ্যে কিছু ভেরিয়েশন আমরা পাবো, ভেরিয়েশন পেতে পারি। এটা সকলের কাছে ক্লিয়ার হয়েছে। আমাদের লাস্ট যে পয়েন্ট আছে সেটা হলো জন উইকলিফ। জন উইকলিফ এই বানানের মধ্যে কিছু ভেরিয়েশন পেতে পারো। দেখো প্রথমেরটার মধ্যে কিন্তু আমি কি লাস্টের মানে একটার মধ্যে ডাবল এফ আছে আর একটার মধ্যে ডাবল এফ নাই, যেটার মধ্যে ডাবল এফ আছে এটার লাস্টে ই আছে। তো বেশি অ্যাপ্রোপ্রিয়েট হলো দ্বিতীয় নামটা। তো তোমার প্রশ্নে যে নাম থাকে ওইটাই দিবা, কিন্তু প্রশ্নে যদি কোনো নাম মেনশন করা না থাকে তখন তুমি দ্বিতীয় নামটা ইউজ করবা, এটা হলো সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট নাম। তো হি ওয়াজ দ্য স্টুডেন্ট অ্যান্ড আফটারওয়ার্ডস আ প্রফেসর অফ অক্সফোর্ড। তো উনি হলো জন উইকলিফ ছিলেন হলো অক্সফোর্ড ইউনিভার্সিটির প্রথমত একজন ছাত্র এবং পরবর্তীতে তিনি এখানে প্রফেসর হয়ে যায়। হি ওয়াজ দ্য চ্যাপলেন টু কিং এডওয়ার্ড থার্ড। রাজা এডওয়ার্ড এর চ্যাপলেন সে ছিল। হিজ ট্রান্সলেশন অফ দ্য হোলি বাইবেল ইজ ভেরি রিমার্কেবল ইন প্রোজ রাইটিং। উনি মেইনলি পরিচিত হলো বাইবেলটাকে যে সে মানে অনুবাদ করছে, এই অনুবাদের জন্যই সে বিখ্যাত। তো এই অনুবাদটা হলো প্রোজ রাইটিং, মানে গদ্য লেখার ক্ষেত্রে খুবই স্মরণীয় একটা ব্যাপার। তো ওনার কিছু টাইটেলস আছে, চলো দেখি। দ্য ফার্স্ট ট্রান্সলেটর অফ দ্য হোলি বাইবেল ইনটু দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ। ইংরেজি ভাষার মধ্যে সর্বপ্রথম এই যে খ্রিস্টানদের যে ধর্মীয় গ্রন্থ আছে বাইবেল, এই বাইবেলটাকে সে সর্বপ্রথম ট্রান্সলেট করে, তাই তাকে বলা হচ্ছে ফার্স্ট ট্রান্সলেটর। তারপর তাকে বলা হয় মর্নিং স্টার অব দ্য রিফরমেশন, সংস্কারের মর্নিং স্টার তাকে বলা হচ্ছে। দ্য মর্নিং স্টার অব দ্য ইংলিশ প্রোজ, বা ইংলিশ যে গদ্য, ইংরেজি গদ্য, এই গদ্যের মর্নিং স্টার বলা হয়। তারপর বলা হচ্ছে ইভিনিং স্টার অব ইংলিশ স্কলাস্টিসিজম, ইংরেজি যে পাণ্ডিত্য, এই পাণ্ডিত্যের ইভিনিং স্টার, ধ্রুবতারা। তারপর বলা হচ্ছে রিফর্মার অব ইংলিশ চার্চ, ইংলিশ যে চার্চ আছে এই চার্চের সংস্কারক। ফাদার অব ইংলিশ প্রোজ, এই প্রশ্নটা নিয়ে অনেকে কনফিউজড। এখানে হচ্ছে আলফ্রেড দ্য গ্রেটকে অনেক সময় বলা হয়, কিন্তু ট্রু সেন্সে এটা কিন্তু জন উইকলিফই হবে। ফাদার অব ইংলিশ প্রোজ মানে ইংরেজি গদ্যের জনক। তারপর হি অলসো ট্রান্সলেটেড দ্য নিউ টেস্টামেন্ট,
এই যে ভাইবেল আছে, এই ভাইবেলের দুইটা ভার্সন, একটা হলো ওল্ড আর একটা হলো নিউ। একটার মধ্যে পৃথিবী কিভাবে সৃষ্টি হয়েছে এই কাহিনীটা আছে, আর একটার মধ্যে হয়েছে জেসাস ক্রাইস্টের পৃথিবীতে আগমন, তার পরবর্তীতে সে যে কাজকর্মগুলো করছে, প্লাস সে কিভাবে মৃত্যুবরণ করছে, এইটার কাহিনীটা আছে। তারপর বলছে লাস্ট ওয়ান, হি ইজ মাস প্রেসড অ্যাজ দ্য নিট অ্যান্ড ক্লিন প্রোজ রাইটার, মানে সে যে স্টাইলে লিখতো, এই লেখার মধ্যে কোনো মারপেচ ছিল না, খুবই স্পষ্ট সহজ সাবলীল ভাষায় সে লিখতো। তার তার কারণে তার স্টাইলটাকে বলা হচ্ছে নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন। আর এই নিট অ্যান্ড ক্লিন মানে স্টাইলের জন্য সে খুবই প্রশংসিত হয়েছিল। তো এই সকল কিছু কি সকলের কাছে ক্লিয়ার হয়েছে যে এখানে যতটুকু পড়ানো হয়েছে